হাসিনাকে যদি মোদি মেরে ফেলে আশ্চর্য হবেন না, বলেছেন বদরুদ্দীন ওমর। এদিকে যেদিন রাস্তায় নামবো লাঠি না বন্দুকও কিছু করতে পারবে না, বললেন কাদের সিদ্দিকী। জানাবো বিক্ষোভে উত্তাল নেপাল, পুলিশের নির্বিচার গুলির সংঘর্ষে নিহত বেড়ে 19। এদিকে চাঁদাবাজি নিয়ে নিজ এলাকার বিএনপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়লেন সার্জিস। আরও জানাবো সংঘবদ্ধ রিপোর্টে ডিসেবলের সংখ্যা আইডি ডিঅ্যাক্টিভেট রেখেছেন সাদিক ফরহাদ। এবং সর্বশেষ জানাবো পুলিশ আসার আগেই শেষ ছাত্রলীগের ঝটিকা মিছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে যদি মোদি মেরে ফেলে আশ্চর্য হবেন না, বলেছেন বদরুদ্দীন ওমর। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয়ে থাকা শেখ হাসিনা সে দেশের সরকারের হাতেই হত্যার শিকার হতে পারেন, এমন ধারণা প্রকাশ করে গেছেন লেখক, গবেষক ও মার্ক্সবাদী তাত্ত্বিক বদরুদ্দীন ওমর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের কাছে দেয়া লিখিত জবানবন্দিতে তিনি ধারণা দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী তিনি। রোববার 94 বছর বয়সে মারা গেছেন বদরুদ্দীন ওমর। এরপরই ওই জবানবন্দি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জবানবন্দিতে আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেছেন, ভারতের সহায়তায় কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারলেও জাতীয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পুনরুত্থান অসম্ভব। তিনি লিখেছেন, শেখ হাসিনা দীর্ঘদিন ভারতে থাকার সময় সেখানে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করেছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের ভিত্তিতেই ভারতের শেখ হাসিনাকে ক্ষমতায় বসায়। ফলে পতনের পরে সে ভারতে পালিয়েছে। সে ওখানেই থাকবে, ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি। সেখানে সে জ্বলে পুড়ে মরবে। তিনি লিখেছেন, তার আরেকটা শাস্তি হতে পারে, যেটা আমি মনে করি ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে। তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না, আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটা ফয়সালা করতে হবে। ওখানে রাখা যায় কিনা সে প্রশ্ন না, তবে যদি মেরে ফেলে নরেন্দ্র মোদী আশ্চর্য হবেন না। তারা এমন ভাবে বিষয়টা সাজাবে যে মনে হবে বাংলাদেশে কেউ তাকে মেরেছে, এরকম একটি সংগঠিত প্রচার চালাবে। লিখিত জবানবন্দিতে বদরুদ্দীন উমর 2009 সাল থেকে শেখ হাসিনার শাসন আমলের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন, পাশাপাশি শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের কিছু বিষয় তুলে ধরেন। যেদিন রাস্তায় নামবো লাঠি না বন্দুকও কিছু করতে পারবে না, বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমার মরার কোনো ভয় নেই, আমি চাই দেশের শৃঙ্খলা থাকুক। যেদিন আমরা রাস্তায় নামবো সেদিন লাঠি না বন্দুকও কিছু করতে পারবে না। কাদের সিদ্দিকী বলেন, আমরা খারাপ সময় পার করছি। যে আশা ও ভরসা নিয়ে যৌবনে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই আশা এবং ভরসা আজকে ধূলিসাৎ হতে চলছে। আমি অবাক হয়েছি, মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে 144 ধারা জারি করতে হয়। এটা তো একটা রেকর্ড হয়ে রইল। মুক্তিযোদ্ধারা একত্র হবেন, তাদের সভায় 144 ধারা জারি করে বন্ধ করা হয়েছে। এটা খুবই নেক্কারজনক ঘটনা। কাদের সিদ্দিকী আরো বলেন, আমার জ্বলন ওইখানে যারা 24-এ বিজয়ী হয়েছেন, তারা যদি এখন এভাবে ব্যর্থ হন, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হন, তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না। সেটা আমার ভয়। সেজন্য তাদের সফল হওয়া উচিত ছিল। আমার বাড়ি ধ্বংস করে দিয়ে যদি দেশের শান্তি হয়, আমি তাতেই রাজি। এখন আমার 80 বছর বয়স হয়েছে, আমি এখন চলে যেতে পারলেও আরো খুশি। বিক্ষোভে উত্তাল নেপাল, পুলিশের নির্বিচার গুলি সংঘর্ষে নিহত বেড়ে 19। নেপালের রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে জেনজিদের বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত 19 জন নিহত হয়েছে। এদিন রাজধানী সহ পোখরা, বুটল, ভৈরবাউড়া, ভারতপুর, ইতাহারি ও ধমক সহ বিভিন্ন শহরে তরুণরা দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নামেন। কাঠমান্ডু নিউ বানেশ্বর এলাকা থেকে বিক্ষোভ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। এক পর্যায়ে তরুণ বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ার চেষ্টা করেন। পুলিশ তাদের ঠেকাতে বল প্রয়োগ করে। পরে স্থানীয় সময় বিকেল 3:30টার পর কারফিউ জারি করে কর্তৃপক্ষ। হাসপাতালে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী শুধুমাত্র কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে কমপক্ষে 17 জন মারা গেছে। এর মধ্যে জাতীয় ট্রমা সেন্টারে 8 জন, এভারেস্ট হাসপাতালে 3 জন, সিভিল হাসপাতালে 3 জন, কাঠমান্ডু মেডিকেল কলেজে 2 জন এবং ত্রিভুবন টিচিং হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছে। সোনসারির ইতাহারিতে বিক্ষোভের সময় গুলিতে আহত 2 জন মারা গেলে দেশব্যাপী নিহতের সংখ্যা দাঁড়ায় 19। দেশের বিভিন্ন হাসপাতালে কমপক্ষে 347 জন আহত বিক্ষোভকারী চিকিৎসাধীন। একাধিক হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছে, বহু রোগীর অবস্থা সংকটাপন্ন। এভারেস্ট হাসপাতালের অনিল অধিকারী বলেন, 4 জনের অবস্থা গুরুতর। আর ট্রমা সেন্টারে ডক্টর দীপেন্দ্র পান্ডে জানান, 10 জনের অবস্থা সংকটাপন্ন। তাদের মাথা ও বুকে গুলির ক্ষত আছে। বানেশ্বরে বিক্ষোভকারীরা ফেডারেল পার্লামেন্টের ভবনের বাইরে জমায়েত হন। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে পুলিশ। একই ধরনের বিক্ষোভ দেশের বড় শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। জাতীয় মানবাধিকার কমিশন এক বিবৃতি দিয়ে
নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। কমিশন বলছে, সংবিধান ও আন্তর্জাতিক আইন শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের নিশ্চয়তা দেয়। তারা ভাঙচুর ও অতিরিক্ত শক্তি প্রয়োগকে দুঃখজনক বলে অভিহিত করেছে। এই আন্দোলন প্রধানত জেনারেশন জেড পরিচিত তরুণদের নেতৃত্বে দেশব্যাপী শুরু হয়েছে। তারা দুর্নীতি ও রাজনৈতিক ব্যর্থতার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। সকাল থেকে কাঠমান্ডু এবং অন্যান্য শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছেন, যেখানে শিক্ষার্থী ও যুব সংগঠনের প্রতিনিধিরা অগ্রণী ভূমিকা পালন করছেন। কর্তৃপক্ষ কয়েকটি জেলায় কারফিউ জারি করেছে এবং যেখানে বিক্ষোভ সবচেয়ে তীব্র সেখানে জনসমাগম ও চলাচল সীমিত করা হয়েছে। হাসপাতালগুলোতে আহতদের সংখ্যা বেড়ে যাচ্ছে। নিরাপত্তা বাহিনী কাঠমান্ডু অন্যান্য শহরের প্রধান প্রধান এলাকায় টহল দিচ্ছে। চাঁদাবাজি নিয়ে নিজ এলাকার বিএনপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়লেন সার্জিস। পঞ্চগড়ে চাঁদাবাজি নিয়ে চ্যালেঞ্জ করলেন বিএনপি নেতাকর্মীর মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি কথা জানান। পোস্টে সার্জিস উল্লেখ করেন, সেদিন পঞ্চগড়ে মতবিনিময় সভায় বলেছিলাম, তেঁতুলিয়া উপজেলার কিছু বিএনপি নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজিতে জড়িত। সাধারণ মানুষ তাদের উপর অতিষ্ঠ। এতে তাদের এবং তাদের কতিপয় সুবিধাভোগী কর্মীদের জ্বালাপোড়া শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রথমবার শুধু সতর্ক করেছিলাম, এখন আপনারা যদি এটা প্রমাণ করার চ্যালেঞ্জ করেন তাহলে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে কিনা সেটা একবার চিন্তা করে নেন। কারণ কত ধরনের অপকর্মের সাথে আপনারা জড়িত এবং কত পরিমাণ অবৈধ টাকা এই 1 বছর উপার্জন করেছেন সেটা আমার চেয়েও আপনারা ভালো জানেন। তেঁতুলিয়ার সাধারণ মানুষ আরো ভালো জানে। প্রমাণ হাজির করলে সেটা কিন্তু শুধু তেঁতুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বাংলাদেশ দেখবে। মুখ কোথায় লুকাবেন সেই প্রস্তুতি নিয়ে রাখেন। তিনি আরো উল্লেখ করেন, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শুরু করে পাথরের ট্রাকে চাঁদাবাজি, রাতের আধারে অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন থেকে শুরু করে টেন্ডারবাজি নামে লুটপাট, বিভিন্ন প্রজেক্ট থেকে শুরু করে জেলার বাইরের ব্যবসায়ীদের থেকে মোটা অঙ্কের অর্থ কালেকশন সব প্রকাশ করা হবে। সার্জিস বলেন, কে কাকে দিয়ে কি করায়, কার ডান হাতকে বাম হাতকে, কার পরিবারের সদস্য কোন কাজে জড়িত, সব তথ্য প্রমাণ আছে। চোরের মায়ের বড় গলার দিন শেষ, সাধু সেজে নেতা হওয়ার মুখোশ একদম খুলে দেওয়া হবে। শুধু সময়ের অপেক্ষা লিখে পোস্ট শেষ করেন সার্জিস। সংঘবদ্ধ রিপোর্টে ডিসেবলের সংখ্যা আইডি ডিএক্টিভেট রেখেছেন সাদিক ফরহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে সংঘবদ্ধ রিপোর্টে আইডি ডিসেবল হওয়ার আশঙ্কা করছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এ কারণে ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস.এম. ফরহাদ নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে রেখেছেন। সোমবার সকাল থেকে উভয় প্রার্থী সতর্কতামূলকভাবে তাদের অ্যাকাউন্ট বন্ধ রাখছেন বলে জানা গেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের আইডি ডিসেবল হয়েছে বলে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সাদিক কায়েম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সকাল থেকে সংঘবদ্ধ রিপোর্টের কারণে আমাদের অনেকের আইডি বারবার লগ আউট হচ্ছে, প্রচুর রিপোর্ট আসছে। এর মধ্যে গবেষণা প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসেন খান এবং সংগঠনটির মহানগর সভাপতি রেজাউল করিম শাকিলের ডিসেবল এখনো। আরমানেরটা উদ্ধার করতে পেরেছি, তাছাড়া আমার ও ফরহাদেরটা ডিএক্টিভেট করে রেখেছি নিরাপত্তার জন্য। এর আগে ফেসবুক অ্যাকাউন্টে কিছু সময় ডিসেবল থাকার অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তথ্য জানান তিনি। পোস্টে হামিম লেখেন, বারংবার সাইবার অ্যাকাউন্টের মাধ্যমে আইডি ডিসেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কাছে বিচার দিলাম, আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাল্লাহ দেখা হবে বিজয়। প্রসঙ্গত, এবার ডাকসু নির্বাচনে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী 62, পুরুষ 409 জন। ভোটার সংখ্যা 39,775 জন। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, বাম জোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো নির্বাচনটিতে নিজেদের প্যানেল দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক। কাল 9 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।